শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের মতো ভালো আছি। তো করোনা ভাইরাসের এর মধ্যে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো, অবশ্যই সবাই মাস্ক পরছো। কাছে দূরে সবাই যেখানে আমাদের এই ক্লাসের সাথে যুক্ত হয়েছো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিবাদন জানাই। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর শব্দতত্ত্ব, এই শব্দতত্ত্ব সম্পর্কে জানবার বা আলোচনা করবার চেষ্টা করব। আসলে এর আগের ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে ধ্বনি, বর্ণ, শব্দ এবং বাক্য, এই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ধ্বনি হচ্ছে জাস্ট সাউন্ড, অর্থাৎ মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজ, সেটি হলো ধ্বনি। অর্থাৎ মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। তাহলে অথবা বাকযন্ত্রের সাহায্যে মানুষ যা কিছু উচ্চারণ করে, আবারও বলছি, বাকযন্ত্রের সাহায্যে মানুষ যা কিছু উচ্চারণ করে তাকে বলা হয় ধ্বনি। এরপরে আমাদের আসছে বর্ণ বা লেটার। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, বা ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে, বা ধ্বনির দ্যোতক চিহ্নকে বর্ণ বলে। অর্থাৎ ধ্বনির যখন লিখিত বা রূপ হয়, বা এটাকে যখন আমরা লিখিতভাবে প্রকাশ করি, তখন সেটি আর ধ্বনি থাকে না, তখন সেটি বর্ণ হয়ে যায়। এরপরে আমরা আসি শব্দ। শব্দ কাকে বলে? হোয়াট ইজ কল্ড? তো শব্দ, এই জিনিসটা কি? কতগুলো বর্ণ মিলে যখন পূর্ণ একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যেমন আমরা এখানে লিখলাম যে ক একটি বর্ণ, ল একটি বর্ণ, ম একটি বর্ণ। তাহলে এই যে তিনটি বর্ণ মিলে একটি শব্দ হলো। তাহলে এই শব্দ তৈরি করতে হলে অবশ্যই বর্ণের সমষ্টি দরকার, অর্থাৎ দুই বা ততোধিক বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে একটি অর্থ প্রকাশ করতে হবে। আবারও বলছি, দুই বা ততোধিক বর্ণ মিলে একটি অর্থ প্রকাশ করতে হবে। অর্থ প্রকাশ না করলে সেটি শব্দ হবে না। তো এই অর্থ প্রকাশ করলে সেটি হলো শব্দ। আর এই শব্দ, কতগুলি শব্দ মিলে আবার পূর্ণ একটি অর্থ প্রকাশ করলে তখন সেটি হয় বাক্য। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো শব্দতত্ত্ব। আমরা অবশ্যই ক্লিয়ার হয়েছি শব্দ কাকে বলে। এক বা একাধিক বর্ণ মিলে যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটি হলো শব্দ। তো এই শব্দতত্ত্ব থেকে এইচএসসি পরীক্ষায়, মানে দ্বাদশ শ্রেণীর যে এইচএসসি পরীক্ষা, এইখানে এই মোটামুটি ভাবে এই 4টি প্রশ্ন থাকে। আমি প্রশ্নগুলো আবার লিখে দিয়েছি আমরা। উৎপত্তি বা উৎস অনুসারে শব্দ কত প্রকার ও কি কি, গঠনগতভাবে শব্দ কত প্রকার ও কি কি, তারপরে শব্দ কি, অর্থগতভাবে শব্দ কত প্রকার ও কি কি, আর একটি শব্দ গঠন কি, কি কি উপায়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠিত হয়। এই 4টি প্রশ্ন আমাদের এইচএসসি তে বারবার আসে। তোমাদের এইচএসসি পরীক্ষায় শব্দতত্ত্ব থেকে একটি প্রশ্ন থাকবার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা এই প্রশ্নগুলো আগামীতে তোমাদের কাছে আমরা সাজেশন আকারে এগুলো দিয়েছি এবং আলোচনা করে দিয়েছি, আজকে আবারও করছি। এবং আগামীতে এই প্রশ্নের যে সলিউশন, এটা খাতায় তোমরা নোট করে রাখবা এবং আগামীতে তোমাদের ক্লাসে সেটা আমরা মূল্যায়ন করব। প্রথমে আমরা বলে দিচ্ছি, উৎপত্তি বা উৎস অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার বললাম? 5 প্রকার। তো আমরা একটু এই প্রশ্নটি এখানে লিখছি। উৎপত্তি বা উৎস অনুসারে শব্দ কয় প্রকার? 5 প্রকার। একটি হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তো উৎপত্তি বা উৎস অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার। একটি তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তো তৎসম শব্দ আমরা একটু আলোচনা করি। তৎসম শব্দ কাকে বলে? অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত থেকে, আবারও বলছি, যে সকল শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায়, অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় সরাসরি এসেছে, সেগুলিকে বলা হয় তৎসম শব্দ। মনে থাকবে? তো এই শব্দগুলোর মধ্যে রয়েছে চন্দ্র,
সূর্য, নক্ষত্র ইত্যাদি। তাহলে যে সকল শব্দ সংস্কৃত থেকে কোনো পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে সেগুলো হলো তৎসম শব্দ। এরপরে অর্ধ তৎসম, যেগুলো যে সকল শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিত মানে অল্প একটু কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন হচ্ছে জ্যোৎস্না, গিন্নি ইত্যাদি। যেমন জ্যোৎস্না বা গিন্নি ইত্যাদি হচ্ছে সংস্কৃতে ছিল আমাদের চন্দ্র, এখান থেকে জ্যোৎস্না চলে আসছে। এই শব্দগুলো হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ। এরপরে তদ্ভব শব্দ, যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি পরিবর্তিত হয়ে অর্থাৎ সরাসরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে এগুলো হলো তদ্ভব শব্দ। যেমন মনে করো যে হাত, চাঁদ ইত্যাদি। তো এই যে হাত, এইটা সংস্কৃতে ছিল হস্ত, এখানে সে হাত হয়ে গেছে। আর চাঁদ, এই যে চন্দ্র ছিল সেখান থেকে জ্যোৎস্না হলো, এরপর চাঁদ, এটা হলো আমাদের তদ্ভব শব্দ। এরপরে আসি দেশি শব্দ, অর্থাৎ বাংলাদেশের যে ইতিহাস, এটি আমাদের যে বাঙালির ইতিহাস সেটি নয়। এখানে আর্য, অনার্য এবং উপজাতি এদের এদের দেশও বটে। ফলে এই দেশি শব্দগুলো হচ্ছে বাংলাদেশের অনার্য। অনার্য শব্দের অর্থ হলো ওই উপজাতি বা এই উপজাতিদের কাছ থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় যুক্ত হয়েছে, যেমন কুলা, টোপর, কুলা, টোপর ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। অর্থাৎ অনার্যদের কাছ থেকে আমরা যে শব্দগুলো পেয়েছি, অনার্য বলতে আমরা বোঝাচ্ছি বিভিন্ন উপজাতি, যেমন কোল, মুন্ডা, গারো হচ্ছে ইত্যাদি বিভিন্ন উপজাতিদের কাছ থেকে আমরা যে শব্দগুলি বাংলা ভাষায় পেয়েছি এগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। তাহলে এখানে আমরা কুলা, ঝেঁকি ইত্যাদি। এরপর আমরা বিদেশি শব্দ, বিদেশি শব্দ মানে বৈদেশিক প্রভাবে অর্থাৎ বিদেশি ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় যুক্ত হয়েছে এগুলো হলো বিদেশি শব্দ। যেমন চেয়ার, টেবিল ইত্যাদি। যেমন কাগজ, কলম, টেবিল। কাগজ, কলম, চেয়ার বা টেবিল ইত্যাদি শব্দগুলো আমাদের বিদেশি শব্দ। এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন, যে উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এই প্রশ্নটা তোমরা সুন্দর করে নোট করে নিবা এবং আগামীতে তোমাদের ক্লাসে এটা আমরা দেখব। এর পরে যেটি আছে এর পরে যেটি আমরা আলোচনা করবার চেষ্টা করব, যে প্রশ্নটি সেটি হলো গঠনগতভাবে শব্দ কত প্রকার ও কি কি। গঠনগতভাবে মানে স্ট্রাকচারালি শব্দ কত প্রকার। তো স্ট্রাকচারালি বা গঠনগতভাবে শব্দ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বললাম? 2 প্রকার। একটি হচ্ছে মৌলিক শব্দ আর আরেকটি হচ্ছে যৌগিক শব্দ। আমরা একটু বিশ্লেষণে যাই। এই প্রশ্নের যদি বিশ্লেষণে যাই তাহলে দেখা যায় গঠনগতভাবে শব্দ হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে মৌলিক মৌলিক শব্দ হচ্ছে যে যেই শব্দকে অর্থাৎ শব্দের যেই অংশটিকে আর ক্ষুদ্রতর অংশে বিভক্ত করা যায় না, সেটি তো আমাদের যে মৌলিক শব্দ। অর্থাৎ যেই শব্দকে আর ভাঙা যায় না, একেবারে ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা একদম সম্ভব না, সেটি হচ্ছে মৌলিক শব্দ। যেমন মা, মা এই শব্দটিকে আমরা ক্ষুদ্রতর অংশে বিশ্লেষণ করতে পারি না বা ভাঙতে পারি না। আবার লাল, লাল, গোলাপ, অর্থাৎ যে সকল শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটি হচ্ছে মৌলিক শব্দ। আর যে সকল শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় সেটি হচ্ছে যৌগিক শব্দ। যেমন
যেমন মনে করো যে ঢাকায়, ঢাকা যোগ আই, ঢাকায়। এরপরে রাজকন্যা, রাজার কন্যা সমান রাজকন্যা, সমাস যুগে আমরা বিভক্ত করলাম। ঢাকা যোগ আই প্রত্যয় বা প্রকৃতি প্রত্যয় যুগে আমরা আলাদা করলাম বা বিশ্লেষণ করলাম। অর্থাৎ আমরা এই শব্দগুলিকে প্রকৃতি প্রত্যয় যুগে হোক আর সমাস যুগে হোক আর সন্ধি যুগে হোক, যেভাবে হোক আমরা এটিকে বিশ্লেষণ করতে পারি। আর বিশ্লেষণ করা যায় যে এই সকল শব্দ, সেটি হচ্ছে যৌগিক শব্দ। এই হচ্ছে আমাদের ছিল 2 নম্বর যে প্রশ্ন, গঠনগতভাবে শব্দ কত প্রকার ও কি কি, এটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম। আমরা থার্ড ওয়ান, তৃতীয় যে প্রশ্নটি আমাদের আছে সেটি হচ্ছে শব্দ কি, অর্থগতভাবে শব্দ কত প্রকার ও কি কি। শব্দকে আমরা জেনে নিয়েছি, কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ। আর এই শব্দ অর্থগতভাবে শব্দ হচ্ছে আমাদের 3 প্রকার। একটি হচ্ছে যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, এরপরে আমরা আসছি যে অর্থগতভাবে শব্দ হচ্ছে 3 প্রকার। একটি যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর যোগরূঢ় শব্দ। আমরা এই শব্দগুলো সংজ্ঞা সহ উদাহরণ আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি যৌগিক শব্দ, অর্থাৎ যেই শব্দগুলোকে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত এবং প্রকৃতি প্রত্যয়গত অর্থ একই। আবার বলছি, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত মানে উৎপত্তিগত এবং প্রকৃতি ও প্রত্যয়গত শব্দের মানে মিনিংটা মানে অর্থ একই, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রকৃতি প্রত্যয়গত অর্থ একই, সেগুলো হচ্ছে আমাদের যৌগিক শব্দ। যেমন আমরা এখানে যদি আসি যে গই যোগ অ সমান গায়ক, তাহলে যে গই যোগ অ গায়ক, প্রকৃতি প্রত্যয় যুগে আমরা একটি অর্থপূর্ণ বা অর্থ বিশিষ্ট আমি পেলাম, এটি হচ্ছে আমাদের যৌগিক শব্দ। এরপর আমরা আসি যে রূঢ়ি শব্দ, যে সকল শব্দ প্রকৃতি এবং প্রত্যয়গত অর্থ না বুঝে অন্য একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে। আবারও বলছি, যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থ না বুঝে অন্য একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলা হয় আমাদের রূঢ়ি শব্দ। যেমন হস্ত যোগ ইন সমান হস্তি। হস্ত মানে এখানে আমরা বুঝাচ্ছি যে হাত, আর ইন মানে হাত আছে যা, কিন্তু হস্তি শব্দটি দ্বারা একটি বড় একটি প্রাণী বোঝায়, একটা প্রাণীকে বোঝানো হচ্ছে। সুতরাং এখানে আমাদের প্রকৃতি প্রত্যয়ের অর্থের সাথে মিল না রেখে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করলো, এই জন্য এখানে বলা হচ্ছে যে হস্তি। তাহলে প্রকৃতি প্রত্যয়গত অর্থ না বুঝে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করা হলো, এই জন্য এটি হচ্ছে আমাদের রূঢ়ি শব্দ। এরপরে আমরা আসি যোগরূঢ় শব্দ, সমাসবদ্ধ। আবার বলি, সমাসবদ্ধ যে সকল শব্দ ব্যাস বাক্যের অনুগামী না হয়ে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। মনে থাকবে, আবারও বলছি, সমাসবদ্ধ যে সকল পদ বা শব্দ তার ব্যাস বাক্যের অনুগামী না হয়ে অন্য একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে, এটি হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দ। যেমন কঙ্কে জন্মে যা সমান পঙ্কজ, কিন্তু এখানে কঙ্কে জন্মে যা সমান
পঙ্কজ। কিন্তু এই পঙ্কজ দ্বারা একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করা হয় বা একটি ফুলকে প্রকাশ করা হয় পঙ্কজ শব্দটি দ্বারা। কিন্তু এখানে পঙ্কের জন্মে মানে পুকুরের জন্মে যা, তো এইখানে পঙ্কজ শব্দটি দ্বারা একটি বিশিষ্ট অর্থ বা অন্য একটি অর্থ প্রকাশ করা হচ্ছে, তাই এই শব্দটি একটি যোগরূঢ় শব্দ। আবার বলি, যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ একই সেটি হচ্ছে যৌগিক শব্দ। যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ ভিন্ন সেটি হচ্ছে আমাদের রূঢ় শব্দ। আর যে সমাসবদ্ধ যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ না বুঝে বা সমাসবদ্ধ যে সকল শব্দের অর্থ একটি বিশিষ্ট অর্থ বোঝানো হয় সেটি হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দ। এরপরে আমরা আসি যে শব্দ গঠন কি কি উপায়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠিত হয়। আমরা এবার শেষ প্রশ্নে যাব যে শব্দ গঠন একটি প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে মানে একটি প্রসেসের মাধ্যমে শব্দ তো গঠন হবে অবশ্যই একটি প্রক্রিয়ার মাধ্যমে, একটি ফর্মালিটি মেনটেন করে বা একটি রুলস বা বিধি মেনে। তো যেই প্রসেস বা উপায়ে অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে শব্দ গঠিত হয় তাকে বলা হয় শব্দ গঠন। মনে থাকবে, আমরা এই বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠিত হয় বেশ কিছু ভাবে। এইভাবে মানে কিছু বই 4 ভাবে আছে, কিছু বই 5 ভাবে আছে। তো মোটামুটি আমরা আলোচনা করি যে প্রথমে সন্ধি যুগে। সন্ধি যুগে, সমাস যুগে, উপসর্গ যুগে। আমরা এই 4টি আলোচনা করে নিই যে বাংলা ভাষায় শব্দ নতুন নতুন শব্দ গঠিত হয় সন্ধি যুগে, সমাস যুগে, প্রকৃতি প্রত্যয় যুগে এবং উপসর্গ যুগে। তো সন্ধি যুগে কিভাবে, অর্থাৎ আমরা জানি সন্ধি শব্দ অর্থ মিলন, অর্থাৎ কিসের মিলন? একটি ধ্বনির সাথে আরেকটি ধ্বনির মিলন। অর্থাৎ আমরা ধ্বনির সাথে একটি ধ্বনির মিলন যদি যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে সন্ধি হয়। যেমন বিদ্যা যোগ আলোয় সমান বিদ্যালয়। তাহলে এই যে সন্ধি যুগে অর্থাৎ একটি ধ্বনির সাথে আরেকটি ধ্বনির মিলন হলো, হয়ে আমরা নতুন একটি শব্দ পেলাম। যে সন্ধি যুগে আমাদের নতুন শব্দ গঠিত হয়। এরপরে সমাস যুগে, অর্থাৎ সমাস শব্দ অর্থ কি? সংক্ষেপণ, অর্থাৎ কতগুলো পদ মিলিয়ে যদি আমরা একটি পদ সৃষ্টি করি, অর্থাৎ একাধিক পদ মিলিত হয়ে যদি এক পদীকরণ হয় বা একটি পদের সৃষ্টি হয় তখন সেটি হলো সমাস। যেমন সাত মাথা, সাত মাথার সমাহার বা সমষ্টি, এটি হচ্ছে আমাদের সাত মাথা। এখানে আমাদের দেখা যাচ্ছে যে কয়েকটি পদ ছিল, সেই কয়েকটি পদ থেকে আমরা এক পদীকরণ বা একটি পদকে আমরা গঠিত করেছি, এটি হচ্ছে আমাদের সমাস যুগে আমরা নতুন শব্দ পাচ্ছি। তারপরে প্রকৃতি এবং প্রত্যয় যুগে, প্রকৃতি এবং প্রত্যয় যুগে আমরা নতুন শব্দ পেয়ে থাকি। যেমন কারক, আমরা ক্রি প্রত্যয়ের সাথে অ প্রত্যয়টি যুক্ত করে কারক হলো। আমাদের ক্রি প্রত্যয় অবশ্য ক্রি যোগ অ সমান সমান কারক। তাহলে প্রকৃতি প্রত্যয় যুগে আমরা নতুন শব্দ পেয়েছি। এরপরে উপসর্গ যুগে অর্থাৎ শব্দের আগে উপসর্গ যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ পেয়ে থাকি। যেমন ধরো যে
আমরা একটু লক্ষ্য করি যে আমরা একটি উপসর্গ লিখেছিলাম প্রো উপসর্গের সাথে আমরা ভাত, অর্থাৎ ভাত একটি শব্দকে যুক্ত করে আমরা এই শব্দের অর্থ নতুন একটি শব্দ পেলাম। প্রভাত মানে হচ্ছে প্রচন্ড সকাল বা খুব সকাল, এরকম একটি সময় বা বেলাকে বোঝাচ্ছে। অর্থাৎ উপসর্গ যুক্ত করে আমরা নতুন শব্দ পেলাম। প্রকৃতি প্রত্যয় যুগে নতুন শব্দ পেয়েছি, সমাস যুগে আমরা নতুন শব্দ পেয়েছি এবং সন্ধি যুগে আমরা নতুন শব্দ পেয়েছি। তো এই চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন এইচএসসি পরীক্ষায় অবশ্যই থাকবে। ইভেন আমরা যে কলেজে পরীক্ষা নিব সেখানেও এই প্রশ্নগুলো তোমাদের এখান থেকে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। তো বাসায় অবশ্যই এই চারটি প্রশ্ন সুন্দর করে নোট করে লিখে রেখে আমাদেরকে দেখাবা, আমরা অবশ্যই সেটিকে মূল্যায়ন করব। তো আজকের এই ক্লাসটি মূলত এই পর্যন্তই। তো তোমরা যারা ক্লাসের সাথে থেকে যুক্ত হয়েছ সবাইকে ওয়াইএমসিএম শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। করোনা ভাইরাসের এই মহামারীর সময় আমরা সবাই সচেতন থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করি এবং মুখে মাস্ক পরিধান করি। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।